আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাধ্যমিক পরীক্ষার জন্য অঙ্কে যে ১০০টি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করার কথা বলেছিলাম, তার মধ্যে আজকে আমরা ৪১ থেকে ৬০ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জানব। বন্ধু, এর আগের দুটি ভিডিওতে আমরা ১ থেকে ৪০ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা জেনেছি। সেই ভিডিও দুটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক ৪১-এর প্রশ্নটি কি বলছে। ৪১-এর প্রশ্নটি বলছে বার্ষিক ৬% সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ ৫০ পয়সা হবে। বেশ, এখানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে একটি সঠিক উত্তর হবে। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে আই সমান পিআরটি বাই 100। পিআরটি বাই 100। আইটা হচ্ছে ইন্টারেস্ট, যেটাকে আমরা বাংলায় বলছি সুদ, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার এবং টিটা হচ্ছে সময়। তো এখন বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত টাকা এখানে আমাকে দেওয়া নেই, এখানে পিটাই বার করতে হবে আমাকে। তো আমি ধরে নিচ্ছি যে ধরি আসল সমান পি টাকা, তাহলে আমি আসলটা ধরে নিলাম। আচ্ছা, তার নিচে আমি লিখছি যে সুদের হার, সুদের হার সেটা আমাকে দেওয়া, সেটা হচ্ছে ব্র্যাকেটে আমি লিখলাম বড় হাতের আর, কত দেওয়া আছে না 6%, তাহলে আমি লিখে নিলাম 6%। তারপর সময়, সেটা হচ্ছে ক্যাপিটাল টি, সেটা আমাকে দেওয়া আছে এখানে যে মাসিক সুদ, তার মানে 1 মাসে 50 পয়সা হলে 1 মাস মানে হচ্ছে কত বছর, 1 মাস মানে হচ্ছে 1/12 বছর, কারণ আমাকে সময়টা বছরে লিখতে হবে। তাহলে 1 মাস মানে 1/12 বছর, সেটা আমরা লিখে নিলাম 1/12 বছর। আচ্ছা, এখানে আমাকে দেওয়া আছে সুদ, সুদটা কত দেওয়া আছে, আইটা হচ্ছে ইন্টারেস্ট, সুদটা দেওয়া আছে 50 পয়সা, 50 পয়সা। কিন্তু আমরা এখানে অপশানটা দেখতে পাচ্ছি টাকায়, তাহলে এই পয়সাটাকে আমরা কিসে করে নিচ্ছি, টাকায়। তাহলে 50 পয়সা মানে হচ্ছে 50/100 টাকা, অর্থাৎ এখানে 0 0 কেটে গেল, 5 2 10 মানে হচ্ছে 1/2 টাকা। তার মানে আমি আয়ের জায়গায় লিখবো 1/2 টাকা। বেশ, এখানে এবার আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে এই আয়ের জায়গায় লিখছি 1/2 সমান পিটা পি থাকবে, এটা বার করব আমরা। আরটা হচ্ছে 6% ইন্টু টিটা হচ্ছে 1/12, বছরটা হচ্ছে 1/12 বছর, বাই হচ্ছে 100। বা এখানে আমরা লিখছি 1/2 সমান পি ইন্টু 6, এইটা যেহেতু ওপরে ভগ্নাংশ আছে তাহলে নিচে 12টা, এই ভগ্নাংশের 12টা নিচে চলে আসবে, তাহলে এখানে হবে 100 ইন্টু 12। বেশ, কাটাকাটি যাবে, 6 2 12, 6 1 6। এবার নিচেতে আমরা দেখতে পাচ্ছি যেটা আছে 100 আছে, 2 আছে, আর এখানে 2 আছে। বেশ, তাহলে আমরা যদি পি সমান বার করবি, পি সমান যদি বার করি, তাহলে এই দিকে অর্থাৎ বাঁ দিকে আছে 1/2, পি এর নিচে 100 আছে আর 2 আছে, তাহলে এটা এই দিকে গেলে অর্থাৎ বাঁ দিকে গেলে দুটোই ওপরে চলে যাবে, তাহলে ইন্টু 100 ইন্টু 2, 2 2 কেটে গেল, তার মানে আমরা পেলাম কি না পি সমান হচ্ছে 100। তাহলে 100 টাকার 1 মাসের সুদ হচ্ছে 50 পয়সা, যদি বার্ষিক সুদের হার 6% হয়। তাহলে এখানে অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি কত হলো বন্ধু, অ্যান্সারটা হলো বি। অ্যান্সারটা অপশান থেকে আমরা পেলাম বি। বেশ, চলো বন্ধু, এবার আমরা দেখে নিই 42-এর দাগের প্রশ্নটি। 42-এর দাগের প্রশ্নটি বলছে a প্লাস বি সমান হচ্ছে √5 এবং a মাইনাস বি সমান হচ্ছে √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কোনটা হবে। বেশ বন্ধু, এক্ষেত্রে যে সূত্রটি কাজে লাগবে আমাদের, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এখন এ প্লাস বি এর মান আমরা জানি √5, তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে হলো √5 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হচ্ছে √3, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম √3 তার হোল স্কোয়ার। এখন √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস √3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা যেটা পেলাম 5 আর 3 8, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান পেলাম হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে 8/2, তাহলে 4 2 8, তার মানে আমরা যেটা পেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে এখানে অপশান থেকে আমরা যেটা পাচ্ছি বন্ধু, যে অ্যান্সারটা হলো বি এর অ্যান্সার, মানে অপশান বি, অপশান বি 4। মাল্টিপল চয়েস প্রশ্ন, অর্থাৎ এই যে বহু বিকল্পধর্মী প্রশ্ন যেগুলোতে অপশান দেওয়া থাকবে, আমাকে এইভাবে আলাদা করে অ্যান্সারটা কিন্তু লিখতে হবে, এখানে ছেড়ে দিলে কিন্তু হবে না, আমাকে এখানে অপশান থেকে কোন অপশানটা আসছে সেটা এইভাবে অ্যান্সার দিয়ে লিখতে হবে। বেশ, এবার আমরা দেখে নেব 43-এর দাগের প্রশ্নটি।
43-এর প্রশ্নটি বলছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি এবং এবি সমান 4 সেমি, সিডি সমান 6 সেমি। ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলে ওবি ইস্টু ওডি সমান কত? তো এটার জন্য আমাদেরকে প্রথমে একটি ছবি এঁকে নিতে হবে প্রথমে ট্রাপিজিয়ামের, যেখানে আমাকে বলে দেওয়া আছে আর এবি আর সিডি এই বাহু দুটো পরস্পরের সমান্তরাল। তাহলে এই ধরনের ছবিটা হবে বন্ধু। আমি ওপরের বাহু দুটো এটাকে লিখে নিলাম এ বি, তাহলে এখানে হবে সি ডি। তাহলে এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি আর সিডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। বেশ, এখানে আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এই দুটি বাহু হচ্ছে সমান্তরাল। এবার আমরা যদি কর্ণ দুটো টানি এসি আর বিডি, কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো বন্ধু, এই যে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এ ও বি আর সি ও ডি, এই দুটি বাহু হচ্ছে সদৃশ্য। কারণ এই যে এ বির সঙ্গে সিডি সমান্তরাল, তার মানে এই যে এই কোণটা অর্থাৎ এ কোণটার সঙ্গে সি কোণটার সমান হবে একান্তর কোণ। ঠিক একই রকমভাবে বি কোণটার সঙ্গে ডি কোণটার সমান হবে একান্তর কোণ। তাহলে এই দুটো সমান হয়ে গেল এবং এই যে বিপ্রতীপ কোণ, এই কোণটা ও কোণের এই ওপরের দিকটার সঙ্গে ও কোণের নিচের দিকটা, অর্থাৎ ও এ বি ত্রিভুজের এই এ ও বি কোণের সঙ্গে সি ও ডি কোণ দুটো সমান হবে, অর্থাৎ এই দুটো কোণ সমান। এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে আমি কি পেলাম? ত্রিভুজ এ ও বি সদৃশ্য ত্রিভুজ সিওডি। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেব যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এই যে এ ও বি ও ত্রিভুজ সিওডি এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য। আচ্ছা, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য। তাহলে এই দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি বন্ধু, যে ওডি বাই ওবি, কি লিখতে পারি ওডি। আচ্ছা, ওবিটাকে আগে লিখছি, যেহেতু ওবি ইস টু ওডি বার করতে, তাহলে ওবি বাই ওডি, তাহলে ওবি বাই ওডি সমান, তাহলে এখানে হবে ওএ বাই ওসি, সমানই হবে, ওপরেরটাকে আগে নিতে হবে, কারণ ওবিটাকে আগে নিয়েছি মানে ওপরের ত্রিভুজটা থেকে শুরু করেছি। তাহলে ওবিটাকে নিয়েছি, তারপরে ওডিটাকে নিয়েছি, তাহলে এখানে নিতে হবে এবি বাই সিডি। তাহলে এখানে হবে এবি বাই সিডি। এখন আমরা কি করব, এই ওবি ইস টু ওডি বার করতে হবে, তার মানে এটাকে নেব আর এখানে এই দুটো মান দেওয়া আছে, এই দুটোকে বসাবো, এই দুটো থেকে আমরা অনুপাতটা বার করব। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি যে ওবি বাই ওডি সমান, এই মাঝেরটা না নিলেও চলবে, কারণ ওএ ইস টু ওসি বার করতে দেয়নি, বার করতে দিলে কিন্তু একই উত্তর বেরোতো। আচ্ছা, এবি এর মান হচ্ছে এখানে কত, একবার লিখে নিই। প্রথমে এবি বাই সিডি এই দুটোকে নিলাম। আচ্ছা, তাহলে এখানে পেলাম ওবি বাই ওডি, এবি এর মান হচ্ছে 4, তাহলে 4 বাই সিডি এর মান হচ্ছে 6, তাহলে 4 বাই 6 কাটাকাটি যাবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বন্ধু, যে ওবি ইস টু ওডি সমান হচ্ছে 2:3। তাহলে অ্যান্সারটা কোনটা হলো বন্ধু? অ্যান্সারটা আমরা পেলাম অপশান থেকে বি, 2:3। ঠিক একই রকমভাবে আমাকে যদি বার করতে দিত এখানে যে ওএ ইস টু ওসি, তাহলেও কিন্তু এই 2:3 হতো। ওএ ইস টু ওসি, এখানে ওই একই বস্তু 4/6 মানে হচ্ছে 2:3। তাহলে এটা গেল 43-এর প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 44-এর দাগের প্রশ্নটি। 44-এর দাগের প্রশ্নটি বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, তাহলে এটা আমাকে প্রথমে এঁকে নিতে হবে, দিয়ে এখানে আরেকটি বলা আছে কি না এডিসি সমান 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত হবে। তাহলে প্রথমে আমরা যদি ছবিটা এঁকে নিই, একটা বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা আছে, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্ত আমরা প্রথমে এঁকে নিলাম, বৃত্তটার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। এখানে বলে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, তাহলে এবিটাকে আমি দিয়ে দিলাম ব্যাস, এখানে এ, এখানে হচ্ছে বি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ করে নিই। এই যে এ বি সি ডি, তাহলে এ বি এখানে নাম দিলাম সি, এখানে হচ্ছে ডি, তাহলে এবিসিডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমাকে বলে দেওয়া আছে এডিসি হচ্ছে 120 ডিগ্রি, এডিসি তার মানে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। বিএসি এর মান বার করতে হবে, বিএসি মানে এই কোণটার মান আমাকে বার করতে হবে।
বেশ, যেহেতু ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল ABC যোগ অ্যাঙ্গেল ADC হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC এটা হচ্ছে 120 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমরা এই বি কোণটার মান কত পেয়ে গেলাম? বি কোণটার মান পেলাম 60 ডিগ্রি। এই যে এখানে এই কোণটার মান পেলাম 60 ডিগ্রি। এখন আবার আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তার মানে এই যে এই নিচের দিকটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ACB এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব যে আবার অ্যাঙ্গেল ACB সমান হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। যেহেতু এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসটা হচ্ছে এখানে কেন্দ্র দিয়ে গেছে, তাহলে ওপরের দিকটা যদি শুধু নিই তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল। বেশ, তাহলে এইখানটা আমরা পেলাম হচ্ছে 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ ABC থেকে পাবো, ত্রিভুজ ABC থেকে পাই, আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল BAC অর্থাৎ যেটা এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, BAC সমান হবে 180 ডিগ্রি, কারণ 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তার মধ্যে আমি বার করছি এই যে BAC এই কোণটা, তার মানে এই দুটো কোণের যোগফল বাদ দিতে হবে। তাহলে মাইনাস এই ওপরের কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি যোগ নিচের কোণটা আমরা পেয়েছি 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি পেয়েছি একটা, আর একটা পেয়েছি হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বন্ধু, যে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60 মানে হচ্ছে 150 ডিগ্রি। তার মানে আমরা BAC এর মান পেলাম 30 ডিগ্রি। তাহলে অপশন অনুযায়ী এখানে আমরা দেখতে পেলাম কোন অপশনটা মিললো বন্ধু? না, অ্যান্সারটা হলো সি এর অপশনটা, 30 ডিগ্রি। এটা গেল বন্ধু 44-এর দাগের প্রশ্নটা। এবার আমরা দেখব 45-এর দাগের প্রশ্নটি। 45-এর দাগের প্রশ্নটি বলছে বন্ধু যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। তাহলে আমাকে বলছে কস থিটার মান নির্ণয় করতে। তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান 1/2 হয়? সাইন থিটা মাইনাস 30 ডিগ্রিটা থেকে গেল। এখানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে দুদিক থেকে সাইন সরে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বাঁ দিকে 30 ডিগ্রিটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা আমি পেলাম কত ডিগ্রি? না হচ্ছে 60 ডিগ্রি। আমাকে মান বার করতে দিয়েছে কস 60 ডিগ্রি। তাহলে অতএব কস থিটা, অর্থাৎ থিটার মানটা 60 ডিগ্রি পেলাম, তাহলে কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এই মানগুলো কিভাবে বার করতে হবে, অর্থাৎ মুখস্থ না করে বা বারবার প্র্যাকটিস না করে, সেই ভিডিও কিন্তু করা আছে এই চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা আমরা পেলাম 1/2, অর্থাৎ হচ্ছে বি এর অপশনটা। বেশ, চলো বন্ধু এবার আমরা দেখে নিই 46-এর দাগের প্রশ্নটি। 46-এর দাগের প্রশ্নটি বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য D একক হলে S এবং D এর মধ্যে সম্পর্ক কোনটা হবে? বেশ, তো এক্ষেত্রে বন্ধু প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য,
দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক। আচ্ছা, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে সমগ্রতলের ক্ষেত্রফল, যেটাকে এখানে চিহ্নিত করা হয়েছে ক্যাপিটাল এস দিয়ে। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 বর্গ একক। আচ্ছা, আর এখানে বলে দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সেটাকে ছোট হাতের ডি দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু, অর্থাৎ এখানে হবে √3 ইন্টু এ একক। তাহলে এখানে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা পাবো ডি স্কোয়ার সমান √3 ইন্টু এ তার হোল স্কোয়ার, অর্থাৎ 3a স্কোয়ার। আচ্ছা বন্ধু, এখানে আমরা পেয়ে আছি এস সমান হচ্ছে 6a স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি, অর্থাৎ এস সমান আমরা পেয়ে আছি 6a স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি স্কোয়ারের মানটা বার করি তাহলে পাবো s/6 সমান হচ্ছে এ স্কোয়ার। এটাকে 1 নম্বর নাম্বারিং করলাম, এখানে বসিয়ে দেবো। তাহলে বা ডি স্কোয়ার সমান হচ্ছে 3 ইন্টু s/6। তাহলে 3 দুগুণে 6 কেটে গেল, তাহলে নিচে 2 থাকলো, নিচের 2টা বাঁ পাশে ওপরে চলে আসবে। তাহলে 2d স্কোয়ার সমান হচ্ছে s, 2d স্কোয়ার সমান হচ্ছে s, বা ডি স্কোয়ার সমান হচ্ছে s/2। এই যে 2d স্কোয়ার সমান s বা ডি স্কোয়ার সমান হচ্ছে s/2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশানটা কোনটা খুঁজে পেলাম বন্ধু, ডি এর অপশানটা। ডি এর অপশানটা হলো 46-এর দাগের প্রশ্নটির উত্তর। বেশ, চলো বন্ধু এবার যাওয়া যাক 47-এর প্রশ্নে। 47-এর দাগের প্রশ্নটি বলছে 6, 7x 8y 14 সংখ্যাগুলির গড় হচ্ছে 9 হলে নিচের 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে গড় বলতে আমরা সবাই জানি যে সবকটা সংখ্যার যোগফল বাই যতগুলি সংখ্যা আছে। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে। তাহলে আমরা লিখব যে গড় সমান হচ্ছে 6 + 7 + x + 8 + y + 14, অর্থাৎ সবকটা সংখ্যাকে উপরে যোগ করলাম বাই যতগুলি সংখ্যা আছে। তাহলে এখন দেখে নিই যোগফলটা কত হচ্ছে বন্ধু। যোগফল হচ্ছে 7 আর 6 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 14 হচ্ছে 35। তাহলে সংখ্যাগুলোকে যোগ করে হলো 35 যোগ x যোগ y বাই হচ্ছে 6। আমাকে বলে দেওয়া আছে সংখ্যাগুলির গড় কত, 9। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে যে 35 যোগ x + y বাই 6 সমান হচ্ছে 9। গড় দেওয়া আছে 9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 35 যোগ x + y সমান হচ্ছে 6 9 54। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বন্ধু যে x + y সমান হচ্ছে 54 - 35। তাহলে বা x + y 54 থেকে যদি আমি 35 বাদ দিই আমরা পাচ্ছি হচ্ছে 19। তাহলে অপশন অনুযায়ী এখানে অ্যান্সারটা হলো বি এর দাগ। অপশানটা কোন অপশানটা বন্ধু? বি, x + y সমান হচ্ছে 19। আচ্ছা বন্ধু, এবার আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ, যেটি 48-এর দাগে আছে। 48-এর দাগের প্রশ্নটি বলছে, কি বলে দেওয়া হচ্ছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি। কি বলা হয় বন্ধু? না, সমহার বৃদ্ধি। ঠিক একই রকমভাবে যদি সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটাকে বলা হয় সমহার হ্রাস। ঠিক আছে, বেশ। 49-এর প্রশ্নটি বলছে বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ, ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। কেন্দ্রবিন্দুগামী অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে। কোন দিক দিয়ে যাবে বন্ধু? কেন্দ্র দিয়ে। ছবিটাকে যদি আমরা একবার আঁকার চেষ্টা করি, ধরো এইটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তটার এটা হচ্ছে ও কেন্দ্রবিন্দু। বলছে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, ধরলাম যে এটা হচ্ছে একটা জ্যা, যেটাকে আমরা নাম দিচ্ছি এবি। জ্যায়ের এই যে এইটাকে যদি একদম সমানভাবে লম্ব সমদ্বিখণ্ডক মানে সমান দুখণ্ডে ভাগ করা হচ্ছে, আবার লম্ব, এটা লম্ব হবে, আবার এইটার সঙ্গে এটা যদি সমান হয় তাহলে অবশ্যই করে এই লম্ব সমদ্বিখণ্ডকটা বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। এটা একটা উপপাদ্য আছে তোমাদের, এটা সম্ভবত তোমাদের 32-এর উপপাদ্য, না 33-এর উপপাদ্যটি এটা। ঠিক আছে, বেশ।
বন্ধু 50-এর প্রশ্নটি বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। বৃত্তীয় মান সবসময় পাই দিয়ে লিখতে হয়। আমরা জানি যে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান হয় 120 ডিগ্রি। সেটাকে আমরা যদি পাইতে প্রকাশ করি, 120 ডিগ্রি মানে হচ্ছে 2π/3। তাহলে বৃত্তীয় মান কত হবে বন্ধু? 2π রেডিয়ান/3। এখন এটাকে 120 ডিগ্রিও লেখা যায় যদি ষষ্ঠিক পদ্ধতিতে বলতো। বৃত্তীয় পদ্ধতিতে মান সবসময় পাই দিয়ে থাকবে। তো বন্ধু এখানে পাইয়ের জায়গায় যদি আমরা 120 বসাই, তাহলে দেখো 3 6 18। আমি যদি বিষয়টা একটু দেখাই যে 120 ডিগ্রি এটাকে আমরা পাই দিয়ে আনবো কী করে। এটাকে আনার সহজ নিয়ম হচ্ছে π/180 দিয়ে গুণ করে দেওয়া। তাহলে এখানে 0 0 কেটে গেল। তাহলে 6 3 6 18, 6 2 12, তার মানে হলো 2π/3। 2π/3। এই 2π/3টা হচ্ছে বৃত্তীয় মান, আর 120 ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক মান। তাহলে আমাকে বৃত্তীয় মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে সেটা হলো 2π রেডিয়ান/3 বা 2π/3। বেশ বন্ধু, এবার আমরা দেখব 51 দাগের প্রশ্নটি। 51 প্রশ্নটি বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64। প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্য সমানুপাতি আমাকে নির্ণয় করতে বলেছে, অর্থাৎ মধ্য সমানুপাতি ড্যাশ হবে। তো এখন আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি তিনটি ক্রমিক সংখ্যা, ধরি তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে কি হবে, এক্স ওয়াই আর হচ্ছে জেড। যেহেতু এই তিনটে সংখ্যা হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতে পারি বন্ধু যে x/y সমান হচ্ছে y/z। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে কোনাকুনি গুণ করলে y² সমান হচ্ছে xz। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আর বলে দেওয়া আছে কি ক্রমিক সংখ্যা, তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64। তার মানে x × y × z, অর্থাৎ xyz এটার মান আমাকে দেওয়া আছে কত, 64। তো এখান থেকে আমরা লিখে নিচ্ছি বন্ধু যে xzটাকে কাছাকাছি লিখলাম, ইন্টু y সমান হচ্ছে 64। তিনটে তো গুণ আকারে আছে, তাহলে xzটাকে পাশাপাশি লিখলাম কেন, আমি মানটা বসাবো বলে। তাহলে এখান থেকে আমরা লিখে নিচ্ছি xz এর জায়গায় y²। তাহলে y² × y সমান হচ্ছে 64। তাহলে এটা কোত্থেকে পেলাম, 1 নং থেকে। বেশ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে y² × y মানে হচ্ছে y³ সমান হচ্ছে 64। y³ সমান 64, তার মানে y³ সমান 64 মানে হচ্ছে 4-এর কিউব, অর্থাৎ 4কে 3 বার গুণ করলে হচ্ছে 64 হয়। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি y সমান হচ্ছে 4। তাহলে y এর মানটা কত পেলাম, 4। তাহলে মধ্য সমানুপাতি কোনটা, y। তাহলে নির্ণেয় মধ্য সমানুপাতি হচ্ছে 4। তাহলে আমরা লিখব অতএব মধ্য সমানুপাতি সমান হবে 4। এটা হচ্ছে বন্ধু উত্তর। বেশ, এবার আমরা দেখে নেব 52 দাগের প্রশ্নটি। 52 দাগের প্রশ্নটি বলছে একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ এর সমন্বয়। এটা একটা পেন্সিল, দেখো বন্ধু এটা একটা পেন্সিল। এই পেন্সিলের এই মুখটা হচ্ছে শঙ্কু আর উপরের দিকটা হচ্ছে চোঙ। তাহলে কার কার সমন্বয় বন্ধু, শঙ্কু ও চোঙের সমন্বয়। চোঙের সমন্বয়, কার কার সমন্বয়, শঙ্কু ও চোঙের সমন্বয়। বেশ, চলো বন্ধু দেখে নি 53 দাগের প্রশ্নটি। 53 দাগের প্রশ্নটিতে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো বলেছে আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/βর মান নির্ণয় করতে হবে। কার কার, 1/α প্লাস 1/β এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে এটাকে কি করে নিচ্ছি, লসাগু করে নিচ্ছি। তাহলে আলফা বিটা লসাগু হলো, তাহলে এখান থেকে পাচ্ছি যেটা বিটা প্লাস আলফা। বেশ, তো এখানে বীজদ্বয়ের যোগফল আমরা প্রথমে বার করে নিচ্ছি। আলফা প্লাস বিটা সেটা হয় b-b/a, তার মানে মাইনাস এটা a, এটা b, এটা c, ax² প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে। তাহলে -b/a মানে হচ্ছে -8/3, আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা হয় c/a মানে হচ্ছে 2/3। দুটো মানই আমি বসাচ্ছি, মানে আলফা প্লাস বিটা এর মানটা হচ্ছে -8/3 বাই আলফা বিটার মানটা হচ্ছে 2/3। তাহলে এটা হলো -8/3, আর নিচের ভগ্নাংশটা উপরে গেলে উল্টে যায়,
তাহলে এটা হয়ে যাবে 3/2, 2/3টা হয়ে গেল 3/2, 3 কেটে গেল, 4 দুগুণে 8। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে উত্তরটা কত পেলাম বন্ধু, -4। এটা হলো উত্তর। বেশ, এবার আমরা দেখব 54 দাগের প্রশ্নটি। 54 দাগের প্রশ্নটি বলছে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ ইস্টু সি কোণ সমান হচ্ছে 5:4 হলে এ কোণের মান কত? একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর আগেও দেখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে সম্পূরক, অর্থাৎ হচ্ছে 180 ডিগ্রি। এই যে যদি একটা ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এখানে নাম দিলাম A B C D, তাহলে আমাকে বলে দেওয়া আছে যে এ কোণ আর সি কোণ এই দুটোর অনুপাত দেওয়া আছে 5:4, এবং এই দুটি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা যদি ধরি সাধারণ অনুপাতটা আমি ধরলাম হচ্ছে সাধারণ অনুপাতটা হচ্ছে x, তাহলে সেক্ষেত্রে এ কোণ ও সি কোণ এর মান হবে, একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 4x, 5x কমা দিয়ে 4x যথাক্রমে। ঠিক আছে, এখন এই দুটো কোণের যোগফল কত হবে বন্ধু, 180 ডিগ্রি। তাহলে 5x প্লাস 4x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারলাম 5x প্লাস 4x সমান 180 ডিগ্রি, অর্থাৎ 9x সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাচ্ছি x সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 9, মানে হচ্ছে 20 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে এ কোণের মান, অতএব এ কোণ সমান হচ্ছে 5x। তাহলে 5x অর্থাৎ হচ্ছে 5 ইন্টু এক্স এর মান হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 5 ইন্টু 20 মানে হচ্ছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি হলো অ্যান্সার। বেশ, এবার আমরা দেখে নেব বন্ধু 55 দাগের প্রশ্নটি। একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত হচ্ছে 3:2, এবং এ এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন ড্যাশ হবে, অর্থাৎ কত টাকা হবে এটা আমাকে বার করতে হবে। পঞ্চান্ন দাগের প্রশ্নটি বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত হচ্ছে 3:2। পঞ্চান্ন দাগের প্রশ্নটি বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত 3:2, এবং এ এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন হবে ড্যাশ টাকা, অর্থাৎ বি এর মূলধন আমাকে বার করতে হবে। তো বন্ধু এখানে আমরা লিখতে পারি যে এ ও বি এর লাভের অনুপাত, এ ও বি এর লাভের অনুপাত সমান হচ্ছে 3:2। আমাকে মোট লাভ ধরে নিতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে মোট লাভ সমান হচ্ছে এক্স টাকা মোট লাভ ধরে নিলাম। তাহলে এখান থেকে আমাকে দেওয়া আছে এ এর মূলধন, তাহলে অতএব এ এর মূলধন হবে, এ এর মূলধন সমান হবে এক্স মোট লাভ ইন্টু প্রথমটা এ তারপরটা বি, তাহলে 3/2 যোগফল, অর্থাৎ হচ্ছে 3 আর 2 5। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে এটা সমানই হচ্ছে 30,000 টাকা। তাহলে 3x/5, এক্স ইন্টু 3 মানে 3x/5 সমান হচ্ছে 30,000। এখান থেকে বন্ধু এক্স সমান আমরা পাবো, এক্স সমান হচ্ছে 30,000, 3টা নিচে চলে আসবে বাই 3, আর 5টা নিচে ছিল ওদিকে ওপরে চলে যাবে। তাহলে 3 দিয়ে আমি যদি 30,000কে কাটি তাহলে এটা আমরা পাবো 10,000। তাহলে 10,000 ইন্টু 5, তার মানে আমরা এক্সের মানটা পাচ্ছি, বা এক্স সমান আমরা পাচ্ছি 10,000 ইন্টু 5, অর্থাৎ হচ্ছে 50,000 টাকা। তাহলে মোট লাভ আমরা পেলাম 50,000 টাকা। তাহলে সেখান থেকে আমরা বার করে নিতে পারবো, অতএব বি এর মূলধন সমান হচ্ছে মোট লাভ অর্থাৎ 50,000 টাকা ইন্টু প্রথমটা এ তারপরটা বি, তাহলে 2/2 যোগফল 2/2 প্লাস 3 অর্থাৎ হচ্ছে 5। 5কে যদি কেটে দিই 50,000কে যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 10,000, তাহলে 10,000 ইন্টু 2 মানে হচ্ছে 20,000
টাকা। এটা হচ্ছে একদম ইন জেনারেল পদ্ধতি, অর্থাৎ 2 নম্বরের প্রশ্নে থাকলে এইভাবে করব। বন্ধু এখন যদি এই প্রশ্নটাই এই রকম থাকে, অর্থাৎ শূন্যস্থান পূরণ বা মাল্টিপল চয়েস বা সত্য মিথ্যা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। সেক্ষেত্রে আমরা অঙ্কটা করব, আমাদেরকে লাভের অনুপাতটা দেওয়া আছে কত বন্ধু, 3:, মানে A:B, অর্থাৎ এ ও বি এর লাভের অনুপাত হচ্ছে 3:2। তাহলে 3টাকে আমি যদি 30,000 করতে চাই তাহলে 10,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10,000 দিয়ে আমি দুদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 20,000। তাহলে এর মূলধন হচ্ছে 30,000 হলে বি এর মূলধন হবে 20,000 টাকা। তাহলে এইভাবে আমরা ডাইরেক্ট বার করে নিতে পারি 3:2 থেকে 30,000:20,000। তাহলে এই যে 30,000 বলা আছে এ এর মূলধন, তাহলে বি এর মূলধন অবশ্যই করে হবে 20,000 টাকা। অর্থাৎ এই পদ্ধতিটা করতে পারি আমরা তখনই যখন শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা বা মাল্টিপল চয়েস থাকবে, কিন্তু 2 নম্বরের প্রশ্নে থাকলে আমাদেরকে এভাবেই করতে হবে। বেশ, এটা গেল 55 দাগের প্রশ্ন। এবার আমরা দেখে নেব 56 দাগের প্রশ্নটি। 56 দাগের প্রশ্নটি কি বলছে বন্ধু, 56 দাগের প্রশ্নটি বলছে 22.12 কোণের বৃত্তীয় মান ড্যাশ। এখন 22.12 মানে কত ডিগ্রি দেখে নি। 22.12, 22 দুগুণে 44 আর 1 45, অর্থাৎ এই দুটোকে গুণ হয় 22 দুগুণে 44 আর উপরেরটা যোগ হয়, অর্থাৎ 45°/2। আমরা প্রত্যেকে জানি যে 45° মানে হচ্ছে π/4। এটা বার করার নিয়মও আছে। কিভাবে বার করব, যে কোনো মানকে আমরা পাই দিয়ে বার করতে গেলে কিভাবে বার করব, 180° সমান হচ্ছে পাই রেডিয়ান বা পাই, 1° সমান হচ্ছে π/180, আর 45°কে আমরা যদি বার করতে চাই তাহলে 45° সমান π/180 ইন্টু 45। তাহলে আমরা যদি 9 দিয়ে কাটাকাটি করি, 9 দুগুণে 18 অর্থাৎ 20, আর এটা হচ্ছে 5 9 45, 5 4 20। তার মানে আমরা এখানে পেলাম π/4, অর্থাৎ ডিগ্রিকে আমাকে পাই দিয়ে অর্থাৎ বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 45°টা যদি π/4 হয় তাহলে এই 45°র জায়গায় আমরা বসাচ্ছি π/4, টোটালটা বাই আবার কত আছে 2। এই যেহেতু উপরে ভগ্নাংশ, এই নিচের 4টা নিচে নেমে আসবে, তার মানে এখানটা হবে π/4, 2 × 4, 2 × 4 অর্থাৎ হচ্ছে π/8। তাহলে 22.12 কোণের বৃত্তীয় মান আমরা পেলাম π/8। এটা হলো অ্যান্সার। আচ্ছা বন্ধু, এবার আমরা দেখে নেব 57 দাগের প্রশ্নটি। 57 দাগের প্রশ্নটিতে বলছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেমি। এটা সত্য না মিথ্যা বলতে হবে। এখন আমরা যদি ছবিটা এঁকে নিতে পারি তাহলে বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধু দুটি বৃত্ত আছে, একটার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, মোটামুটি একটা টানার চেষ্টা করছি। তাহলে এইটা একটা বৃত্ত, এই ব্যাসার্ধটা আমি ধরলাম 7 সেমি। আর একটা ছোট বৃত্ত আছে, ছোট বৃত্তটার ব্যাসার্ধ বলছে 3 সেমি, এইটা হচ্ছে 3 সেমি। তাহলে আমি যদি এখানে নাম দিই হচ্ছে এ, বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে এ, ছোট বৃত্তটার কেন্দ্র হচ্ছে বি, আর এরা দুজন যেখানে স্পর্শ করেছে স্পর্শ বিন্দুটাকে নাম দিলাম পি। তাহলে এটা 7 সেমি, এটা 3 সেমি। তাহলে দেখতে পাচ্ছি কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 7 আর 3 10 সেমি, আমাকে এখানে দেওয়া আছে 4 সেমি। তাহলে এই যে বিবৃতিটি দেওয়া আছে, অর্থাৎ এই যে তথ্যটি তুলে ধরা আছে সেটা কিন্তু মিথ্যা। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান 7 সেমি যোগ 3 সেমি সমান হচ্ছে 10 সেমি। এটা আমি তোমাদের বোঝার জন্য লিখে রাখলাম, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে অ্যান্সার। বেশ বন্ধু, এরপরে 58 দাগের প্রশ্নটি বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় ও মোট সুদ পরস্পর সমানুপাতিক। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি যত সময়ের জন্য একটা টাকাকে ইনভেস্ট করব সুদটা কিন্তু তত বেশি হবে। যত কম সময়ের জন্য হবে সুদ তত কম হবে, যত বেশি সময়ের জন্য হবে সুদ তত বেশি হবে। অর্থাৎ সময় আর মোট সুদ এরা কিন্তু পরস্পর সমানুপাতিক। তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে বন্ধু? এটা হবে সত্য, অ্যান্সারটা হবে সত্য। এটা গেল বন্ধু 58 দাগের প্রশ্নটা। এবার আমরা দেখে নেব 59 দাগের প্রশ্নটি। প্রশ্ন নাম্বার 59 বলছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত অন্তর্স্পর্শ করলে
তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেমি। আগেরটা ছিল বহিঃস্পর্শ, এটা বলছে অন্তঃস্পর্শ। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব, ছবিটা প্রথমে এঁকে নেব। তাহলে প্রথমে আমরা একটা বড় বৃত্ত টানব, বড় বৃত্ত অর্থাৎ যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে 7 সেমি। আর আরেকটা ছোট বৃত্তটিকে কি করেছে, স্পর্শ করেছে অন্তস্থভাবে। তাহলে অন্তস্থভাবে মানে এইভাবে আমি ভেতরের দিকে স্পর্শ করেছি, এই জায়গাটায় স্পর্শ করেছে। এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 আর বড়টার গোটাটার হচ্ছে 7। তাহলে এই যে কেন্দ্র দুটো, এইটাকে আমি যদি বলি এ, এটাকে যদি বলি বি, তাহলে গোটাটা 7 আর এই পোর্শনটা হচ্ছে 3। ভালো করে বুঝবে বন্ধু, এই গোটাটা 7 অর্থাৎ এখানে যদি আমি নাম দিই পি, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এপি সমান হচ্ছে 7 সেমি আর বিপি সমান হচ্ছে 3 সেমি। আমার দূরত্বটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এবি। তাহলে এখান থেকে আমরা পাবো এবি সমান হচ্ছে এপি মাইনাস বিপি অর্থাৎ হচ্ছে 7 মাইনাস 3 অর্থাৎ হচ্ছে 4 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি বলা আছে। তাহলে এখানে যে তথ্যটি তুলে ধরা আছে সেটা কিন্তু সত্য। তাহলে এখানে উত্তরটা হলো বন্ধু সত্য। বেশ, এবার আমরা দেখে নেব 60-এর প্রশ্নটি। প্রশ্ন নাম্বার 60-এ বলছে পি স্কোয়ার কিউ ইস টু আর, কিউ স্কোয়ার আর ইস টু পি ও আর স্কোয়ার পি ইস টু কিউ অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে 1:p/q/r। তাহলে প্রথমত আমি এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত বার করব, দিয়ে তার ব্যস্ত অনুপাত আমরা বার করব। তাহলে প্রদত্ত অনুপাত তিনটির মিশ্র অনুপাত সমান হবে বন্ধু, কি হয় মিশ্র অনুপাতের ক্ষেত্রে, অনুপাতের প্রথম অর্থাৎ পূর্ব পদগুলোর গুণ হবে ইস্টু উত্তর পদগুলোর গুণ হবে। তাহলে পূর্বপদ প্রথমটাকে বলা হয় পূর্বপদ, পরেরটাকে বলা হয় উত্তরপদ। তাহলে পূর্ব পদগুলোর গুণ হবে অর্থাৎ পি স্কোয়ার কিউ ইন্টু কিউ স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার পি ইস টু আর ইন্টু পি ইন্টু কিউ অর্থাৎ উত্তর পদগুলোর গুণ আর ইন্টু পি ইন্টু কিউ। এখন দেখতে পাচ্ছি বন্ধু পি এখানে কটা আছে, পি স্কোয়ার আর পি অর্থাৎ হচ্ছে পি কিউ ইন্টু কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 3 অর্থাৎ কিউব আর ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে আর কিউব ইস টু পি কিউ আর। আচ্ছা, যেহেতু এই দুটির মধ্যে কাটাকাটি সম্ভব, তাহলে পি কিউব আর পি কেটে গিয়ে হবে পি স্কোয়ার একই রকমভাবে হবে, এখানে হবে কিউ স্কোয়ার আর স্কোয়ার ইস টু এখানে হবে 1। এইটা হলো তিনটির মিশ্র অনুপাত। এবার মিশ্র অনুপাতের আমাকে কী বার করতে বলছে, ব্যস্ত অনুপাত। তাহলে মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে, ঘুরে যাবে। ব্যস্ত অনুপাত হবে 1:p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে উত্তর। এখন এখানে দেওয়া আছে 1:p/q/r, তাহলে 1:p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার থাকলে তাহলে বিবৃতিটি সত্য হতো। এখান থেকে এক্ষেত্রে কি হবে বন্ধু, না যেটা দেওয়া আছে বিবৃতিটা সেটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে অ্যান্সার। বেশ বন্ধু, পরের ভিডিওতে আমরা 61 থেকে বাকি প্রশ্নগুলির উত্তর আমরা জানবো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।